নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে মুখ খুললেন সাংসদ শতাব্দী রায়। সিউড়িতে বৃক্ষরোপণ উৎসবে সাংসদ শতাব্দী রায়। ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার করিমপুর গ্রামে। গাঁজাসহ 2 ব্যক্তি গ্রেপ্তার মোরারোয়ের পায় করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে নানান অনুষ্ঠান সিউড়ির করিমধাতে। ফেসবুক পেজে পজিটিভ বার্তা নিয়ে আলোচনা লোকমঞ্চে। ঠাকুর সত্যানন্দ ফুটবল শিল্ডের শুভ উদ্বোধন দুবরাজপুরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। আজ বৃহস্পতিবার 22শে আগস্ট সিউড়িতে তিনি এদিন সিউড়ির সার্কিট হাউসে একটি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। যে ঘটনায় তিনি জানিয়েছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবেন। আমরা চাই সমাজ পরিবর্তন হোক, সরকার কেন পরিবর্তন হবে? সবাই চাই এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক, অর্থাৎ দোষী ব্যক্তির ফাঁসি হোক। এদিন তিনি আরও জানান, সবাই শাস্তি চাইছে। আলটিমেটলি সবাই, এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই ঘটনাকে ঠিক বলবে। সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি, এবং এই শাস্তি হোক, ফাঁসি হোক, এই অবধি সবাই চাইছে। সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকের মতন করে চাইছে। যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য। এত আন্দোলন, এগুলো কি বিরোধীদের কি? এটা তো সরকার বদলানো না, সমাজ বদলানোর আন্দোলন। সমাজকে বদলানো দরকার, সেটাই সবার চায়। সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা, এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো, তাদের শাস্তির দাবিতে। বলছি, নির্যাতিতার নাম এবং ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে হয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী, যারা রাস্তায় হাঁটছে, তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যানারের নাম এবং ছবি ব্যবহার করছে। সেটা নিয়ে কিছু বলবেন? এটা আমার বলা কিছু নেই। সুপ্রিম কোর্ট বলছে মানুষ মানছে না, কি মানুষ বলছে কোর্ট মানছে না, কি সেটা ওদের যারা করছে, যারা বলছে তাদের ব্যাপারে। কিন্তু আমার মতামত হাসপাতালে এখনো কর্মবিরতিতে সবাই আছে, সব জায়গায় যেটা হচ্ছে এখানেও তাই হচ্ছে। যেখানে শেষ হওয়া উচিত না। মানুষের আসলে রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক, যেটা ডাক্তারের ওপর নির্ভর করে। সুতরাং চাইবো যে মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন। শাস্তির মতোই হবে, বা যেরমভাবে বিচার চলছে, এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে, সেটাই হবে। ডাক্তারদের জায়গা থেকে যে যারা মুমূর্ষু বা যারা এমার্জেন্সিতে আসে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক, এটাই আবেদন করব। বলছি, ইনভেস্টিগেশনে আজকে প্রায় 7 দিন হতে চলে সিবিআই ইমপ্রুভমেন্ট। সিবিআইকে প্রশ্নটা করলে ভালো হবে না যে ওদের ইমপ্রুভমেন্ট কি হয়েছে, ওরা কি করছে? সেই সিবিআই ইনভেস্টিগেশনে তো ওরাই আছে যারা জানতে পারে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি বিদ্যাসাগর কলেজে পালিত হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সিউড়ি পৌরসভার প্রচেষ্টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ উৎসব, যেখানে প্রধান অতিথি ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সঙ্গে ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা সহ কলেজের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক ও বিভিন্ন গ্রাম থেকে আসা পঞ্চায়েত সদস্য সহ সিউড়ির বেশ কিছু ক্লাবের ক্লাব সদস্যরা। এদিন আগত সদস্যদের প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এই চারাগাছ তুলে দেন সাংসদ শতাব্দী রায়। এদিন বৃক্ষরোপণ উৎসবে এসে শতাব্দী রায় জানান, আমি বারবার বলছিলাম স্টুডেন্টদের এই গাছের দায়িত্ব দেওয়া হোক, কারণ তারা গাছ লাগানোর পাশাপাশি তাদের নজর থাকবে, যতদিন তারা বড় হবে ততদিন নজরে থাকবে গাছের চারা। এদিন তিনি আরও জানান, সঠিকভাবে বড় করে তোলার জন্যে আমাদের নতুন প্রজন্মর খুব প্রয়োজন। তার জন্য আমরা স্কুল কলেজকে বিশেষ করে চুজ করতে বলেছিলাম, যেখানে যদি আমরা কোনো গাছ লাগাই আমার বিশ্বাস যে ছাত্রছাত্রীরা সেই গাছটিকে অনেক যত্ন সহকারে বড় করে তুলবে। তাই জন্যে তারই মধ্যে একটি, যেটা এই বিদ্যাসাগর কলেজ, যেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আসলে গাছের প্রয়োজন কি সে নিয়ে ইতিহাস লেখা যায়। গাছ না থাকলে কি হতে পারে তার ইতিহাস লেখা যায়। এবং এই পরিবেশের যে আমাদের পলিউশনের যা অবস্থায় আমাদের যা যা প্রয়োজন জীবনের পরিবর্তন ঘটানো, তার মধ্যে গাছ লাগানোটা খুব জরুরি। আমাদের সামাজিক অবক্ষয়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের অবক্ষয় যা হচ্ছে, তার সঙ্গে আমাদের মনে হয় যে আমরা যদি নিজেরা একটু ইনিশিয়েটিভ নিয়ে কিছু কিছু গাছ লাগাই এবং যত্ন করি, তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে ভালো পরিবেশে বাঁচার সুযোগ করে দিতে পারি। এখন এটা ভালো লাগার জায়গা যে বহু বাড়ি আছে, এখন তো বাড়ির সংখ্যা কম, ফ্ল্যাটের সংখ্যা বেশি হয়ে গেছে, কিন্তু সেই ফ্ল্যাটেও মানুষ তার ছোট্ট পরিবেশের মধ্যেও সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে, সুন্দর সুন্দর ফুল লাগাচ্ছে, গাছ লাগিয়ে ছাদ সুন্দর করছে, বারান্দা সুন্দর করছে। তার মানে প্রত্যেকের একটা ইচ্ছের জায়গা আছে যে গাছ লাগালে কতটা সৌন্দর্য বৃদ্ধি হতে পারে আমাদের পারিবারিক ক্ষেত্রে এবং পরিবেশের ক্ষেত্রে। পাশাপাশি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, এই বৃক্ষরোপণ উৎসবে কলেজগুলিতে প্রায় 500-র অধিক চারাগাছ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাছ লাগানোর পর পৌরসভার কোনো সহযোগিতার দরকার হলে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে। এদিন তিনি আরও বলেন, আজকে আমাদের বীরভূম মানব কল্যাণ সোসাইটির তরফ থেকে বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছে মাননীয় সাংসদ শ্রীমতী শতাব্দী রায় মহাশয়, আছে বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল, আছে আমাদের লেকচার আমাদের সৃষ্টিধর দাস, আছে নেহেরু যুব কল্যাণের বীরভূম জেলার আধিকারিক রায়া দাস এবং আমার স্নেহের ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক এসেছেন সকলকে পৌরসভার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই বিশেষ অনুষ্ঠানে অনেক বৃক্ষরোপণ আমরা করেছি, কিন্তু এটা নতুনত্ব একটা বৃক্ষরোপণ দেখলাম। আমাদের যে বীরভূম মানব কল্যাণ সমিতি হচ্ছে তার প্রেসিডেন্ট রমা আর ভাইয়ের মতো, তার উদ্যোগেই এই কর্মযোগ। আমি আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমাদের প্রিন্সিপাল স্যারকে বললাম একটা কথাই, যে গাছগুলো যেগুলো প্রদান করা হবে বা কলেজে লাগানো হবে, তার জন্য যদি পৌরসভার কিছুদিন আগে আমরা একটা বৃক্ষরোপণ পৌরসভার তরফ থেকে করেছিলাম, 500 গাছ লাগিয়েছিলাম, সেইগুলোকে মেন গাছটা বাঁচানো। তার জন্য যদি পৌরসভা কোনো হেল্প লাগে আমি স্যারকে বলে গেলাম, কলেজে যতটা পারি আমি পৌরসভা থেকে সাহায্য করবো। এই বলে সবাই যারা
আজকের এই অনুষ্ঠানের জন্য পুরুষোত্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি ৫০০ পঞ্চায়েতের করিমপুর গ্রামে। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এই গৃহবধূকে ধর্ষণের। ঘটনাটি ঘটেছে গত শনিবার 17ই আগস্ট। সে বিষয়ে গতকাল বুধবার 21শে আগস্ট বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। জানা গিয়েছে করিমপুর গ্রামের স্থানীয় এক যুবক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত রাস্তাঘাট এবং তাকে কুপ্রস্তাবও দিত, কিন্তু সেই প্রস্তাবে গৃহবধূ সাড়া না দেওয়ায় ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। এমনকি ধর্ষণের চেষ্টা করার সময় ওই গৃহবধূর 4 বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সেই সময় সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। লোকলজ্জার ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেনি ওই গৃহবধূ। তারপর গতকাল বুধবার তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানায় এসে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিন গৃহবধূর স্বামী জানান, কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, আমি ছিলাম না, বাইরে গিয়েছিলাম, আমি চেন্নাই গিয়েছিলাম। আমার স্ত্রী বাড়িতে থাকে, বাড়িতে থেকে আমার স্ত্রী একা শুয়ে থাকে বাড়িতে, যে দরজা ঠুকঠুক করে জানলা লড়ায়, তারপরে ঢালা মারে। আমার স্ত্রীর শরীর খারাপ, এমনি অসুস্থ, বাপের বাড়ি যেত ডাক্তার দেখাইতে। আমার বউকে রাস্তাতে বলতে হয় শোনো, শোনো, তারপর যদি না আমি তোমার কেন কথা শুনবো, আমার স্বামী আছে ঘরে, আমার স্বামী এটা বাইরে গিয়েছে, আমার স্বামী নাই ঘরে, আমি তোমার কথা কী কারণে শুনবো, কেন শুনবো? দিব যে বেশ তুমি শুনবে না তো তোমাকে পয়সা দেবো, আমি যা বলো তুমি তাই করবো। না, আমার স্বামী নাই ঘরে, আমি তোমার সাথে কেন থাকবো? আমার স্বামী থাকতে যদি না আমার কথা শোনো তা তোমার দেখবে ইজ্জত, আমি যদি না মাটিতে মিশিয়ে দিতে আমার নাম ফেরলে। এই কথা বলে তারপরে সেই আমার বউ স্ত্রী আমাকে ভয়ে বলে নাই, যে পাশের বাড়িতে একজনকে বলেছে যে এই ছেলেটা এই করে আমাকে, যে আমার স্ত্রী এই স্বামী নাই বাইরে গেলছে, তার স্বামীকে বললে এখন মন সব খারাপ হবে আর হবে, তার স্বামীকে আমি বলবো, তা তোমাদেরকে জানিয়ে রাখলাম এই ছেলেটা এই করে। যে তারপরে আমি বাড়ি আসি, ঠিক আছে, আমি বাড়ি আসি, যে তারপরে আমাকে বলে নাই, আমাকে বাড়ি আসার পর আমাকে বলে নাই, বুঝলেন তো, আমাকে বলে নাই। যে তারপরে আমি ধরেন বাড়িতে মোটামুটি মাস 2 হয়ে গেল আসা, নিজের গ্রামে আর কি আসা হয়ে গেল চেন্নাই থেকে। যে তারপরে আমি এটা বাইরে ভূমি রাইতে যাই, কাজ করি আর কি, যে ভূমি রাইতে যাই। যে তারপরে এই ঘটনাটা আমার স্ত্রী জল আনতে যায়, আমার স্ত্রীকে ধরে ফেলে দেয়, গোয়ালে ভরে টেনে নিয়ে যায়, হাত পায়ে বেঁধে দেয়, বুঝলেন তো। বেঁধে দিয়ে আমার ধরে গলা ধরে ফেলে দিয়েছে, যে আমার স্ত্রীর ওপরে চেপে আছে, অত্যাচার করছে। যে আমার এই বাচ্চাটা 4 বছরের বাচ্চা, ও আসে দিয়ে ও ছাড়াই, যে আমার মাকে এরকম করছো, ছাড়ো, বলছে সরে যা, নাহলে তোকে কিন্তু মেরে ফেলবো, বস্তা চাপা দিয়ে মুখ ঢেকে দিই, তোকে মেরে ফেলবো, পালা এখান থেকে। এই আমার ছেলে আছে 4 বছরের বয়স, ফেরোজ খান। সে আমার এমনি কেউ হয় না, নিজের। হ্যাঁ, তৃণমূল পার্টি। তৃণমূলে কোনো দায়িত্ব পদে রয়েছে সে? হ্যাঁ, সে ইতে আছে, এই পার্টিতেই আছে। মানে তৃণমূলের মানে এলাকায় তৃণমূল নেতা, তাই তো? হ্যাঁ, নেতা লয়, ওই এমনি থাকে আর কি, নেতা সংগঠন থাকে এরকম। এই কেসটা স্যার আমার ঘটনা হয়েছে আজকে দিন 5-6 হয়ে গেল স্যার, আমাকে বলা নাই ছিল। আপনি কবে জানতে পারলেন? আমি জানতে পারলাম এই 3 দিন হচ্ছে ঘটনা আমি জানার আগে আর কি। হ্যাঁ, হাসপাতালে 3 দিন, 6 দিন, 7 দিন। হ্যাঁ, আজকে চাইছি আমরা স্বামী ভর্তি আছে আর কি, ছবি করতে বলেছে, বুঝলেন তো।
ছবি করতে বলেছে, যে ছবিটা আমি করাবো। দিয়ে ওই জন্য বললাম যে এইদিকে যাবো। আমার মনে ধিক্কার লেগে গেছে, আমার স্ত্রী ধিক্কার লেগে গেছে। আমার স্ত্রী ওর জন্যে, আমার স্ত্রী ওর জন্যে ঘরে ছিল, ওষুধ ছিল, হ্যাঁ, বিষ খেতে যাচ্ছিল, বিষটা কেড়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে দেখেছিলেন তখন কি পায়ে জরিমানা ছিল বা মানে বাঁধা অবস্থায় ছিল আপনার ভাই? হ্যাঁ, বান্ধব অবস্থা ওই রকমই ছিল। হ্যাঁ, দিয়ে আমার ছেলে গরম করেছে। আর আমার স্ত্রী ওর কারণে ধিৎকারে বিষ খেতে চেয়েছিলো। হ্যাঁ, তারপরে ঘরে আমি বিষটা করে দিয়েছি। ঘুমের ট্যাবলেট ছিল, 5টা খেয়ে নিয়েছি আমার স্ত্রী। যাই 3 দিন ভর্তি আছে। যে আজকে ছবি করতে বলেছে, ছবিটা করবো। দিয়ে ওই জন্য বললাম যে ছবি করবো। আমি একবার এইখান থেকে যাবো, দিয়ে কেস করি, একবার ছবি করে নিয়ে ডাক্তারকে দেখাবো। তারপরে ডাক্তার ছুটি দিলে হাসপাতাল থেকে বাড়ি। এই আমার এখন কেস করবো। পাশাপাশি দিন গৃহবধূ বলেন, আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো, সবসময় জ্বালাতন করতো আর করতো। মানে আমাকে মানে টাকা পয়সা লোভ ধরাতো, মানে দেখানোর জন্যে, মানে বসে থাকার জন্যে এইসব করতো। না করলে মানে পিস্তল মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো, মানে মেরে দেবো, এইসব মানে অনেক কিছু হতো। তারপরে আমাকে একা পেয়ে, মানে জল আনতে গেছিলাম, একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে দিয়েছে। আমার সাথে জোরজবরদস্তি করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। আর সেটা আমার 4 বছরের ছেলে দেখে। আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চেপে মানে মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে। কি কারণে দিদি, কেন হুমকি দিত আপনাকে? কারণ ওর সাথে আমাকে রিলেশনে থাকতে বলতো, এটাই। আর আমি সেটা ওর সাথে থাকতে চাইনি, তার জন্য। কি নাম তার? ফিরোজ খান। ফিরোজ খান কি করেছে? সে কি করে? ওরা পার্টি করে। ওরা টিএমসি পার্টি করে। ঘটনাটা কবে এবং কোথায় ঘটেছিল? ঘটনাটা আমার গ্রামেই ঘটেছে। হ্যাঁ, দিন 12টার সময়। কবে ঘটেছিল? কবে? শনিবার দিন। তা আপনি এতদিন পরে অভিযোগ করছেন কেন? কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারিনি যে আমার স্বামী এসব জানলে আমাকে নিবে না, মারধর করবে, এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে। তার জন্যে আমি মানে আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য। কে করেছে? কে হসপিটালে ভর্তি হয়েছিল? হ্যাঁ, আমি এখনো আছি। আমি এখানে মানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? ফিরোজ খান। ওটা বলুন। ফিরোজ খান। বাড়ি কোথায় তার? করিমপুর। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বিশেষ সূত্রে খবর পেয়ে বীরভূমের মুরারোয়ে 2 নম্বর ব্লকের অধীন পাইকড় থানার পুলিশ আমডোল অঞ্চলের লম্বাপাড়া গ্রামের নিপুল শেখের বাড়িতে হানা দেয় এবং পাইকড় থানার পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই নিপুল শেখের বাড়ি থেকে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার হয় এবং তার সঙ্গে দিল্লির এক ব্যক্তিকে ও নিপুল শেখকে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাই পাইকড় থানার পুলিশ তদন্ত করে দেখছে এই গাঁজা কোথা থেকে এলো এবং কোথায় এই গাঁজা বিক্রি করা হবে। সেই সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পাইকড় থানার পুলিশ। তবে আজ বৃহস্পতিবার 22শে আগস্ট পাইকড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয় ওই 2 ব্যক্তিকে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকড়। সিউড়ি সংলগ্ন করিদ্ধা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের 16ই আগস্ট। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং আজীবন সম্পাদক স্বর্গীয় সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। তাই 76তম প্রতিষ্ঠা দিবসে হলো নানান অনুষ্ঠান। পদ্মশ্রী রতন কাহারকে সংবর্ধনা দেওয়া হয় এবং সাংসদ শতাব্দী রায় এই উপলক্ষে বৃক্ষরোপণ করেন এবং দিব্যাঙ্গ 2 ছাত্রকে পুরস্কার দেওয়া হয়। কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় এবং রক্তদান শিবিরও হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মন ভরালো মিরাক্কেল চ্যাম্পিয়ন অতনু বর্মন। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত সাহা,
বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি দেবাশিস চ্যাটার্জি, সরকারি বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। গতকাল বুধবার 21শে আগস্ট বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে পজিটিভ বার্তা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই পজিটিভ বার্তা হচ্ছে ফেসবুকের একটি পেজ। এই পেজে শুধুমাত্র পজিটিভ খবর সম্প্রচার হয়ে থাকে, কারণ আমরা সবসময় নেগেটিভ খবর সম্প্রচার দেখে থাকি। তাই আমাদের মনের দিক পরিবর্তন করতে পজিটিভ বার্তা ফেসবুক পেজ যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের চারিপাশে যেসব পজিটিভ খবর আছে সেগুলি এখানে সম্প্রচারিত হচ্ছে। তাহলে আমাদের সমাজের পজিটিভ ধ্যান ধারণা একটা ভালো দিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার আহ্বায়ক ডক্টর মলয় পিট, পূর্ব বর্ধমান তথ্য সংস্কৃতি আধিকারিক সহ সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পজিটিভ বার্তার আহ্বায়ক ডক্টর মলয় পিট জানান, পজিটিভ বলতে মানব ডেভেলপমেন্টে যে কাজগুলো হয় সেই কাজগুলোকেই পজিটিভ বলে আমরা ধরি। তারপর কি হবে এটা, মানে আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? আমরা আপাতত একটি ফেসবুক গ্রুপ করেছি, বিভিন্ন চ্যানেল পজিটিভ খবরগুলি ওখানে পোস্ট করছেন। আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের সেখানে অংশগ্রহণ করাচ্ছি, যাতে করে একটা পজিটিভ ভাইব তেনারা পান। আমাদের আগামী দিনের চিন্তাভাবনা, আমরা সোশ্যাল দায়বদ্ধতায় একটি স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করব, যার মধ্যে দিয়ে ছোট বড় চ্যানেল তেনাকে প্রমোট করার জন্য পজিটিভ খবর পরিবেশন করবেন, যার মধ্য দিয়ে সমাজে পজিটিভ ভাইব তৈরি হবে। পজিটিভ নেগেটিভ সব বিষয়টা নিয়েই তো একটা খবর তৈরি হয়, সেই জায়গাটা থেকে নেগেটিভ দেখানোর প্রচুর চ্যানেল আছে, তেনারা দেখাবেন, এইটা পজিটিভ থাকবে। এই উদ্যোগ কেন নিলেন আপনি? এই উদ্যোগটা মেনলি আমার ছেলেকে দেখি সে যথেষ্ট কর্মঠ, অথচ সবেতেই তার একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে আসছে। আমার তারপরে এই কলেজের ছেলেদেরও তাই দেখলাম, কারণ বিশ্লেষণ করতে দেখলাম ছোটো থেকেই সে সব জায়গাটাই নেগেটিভ দেখছে, তাই নেগেটিভ মানসিকতাই তৈরি হচ্ছে। সেই কারণে আমাদের মনে হলো যে সোশ্যাল দায়বদ্ধতা এটা করা উচিত, তাই চেষ্টা করছি। আগামী দিনে এটা কতদূর ছড়াবে এখন ভবিষ্যৎ বলে দেবে। শুধু কি সামাজিক না রাজনৈতিক পজিটিভ দিকটাও থাকবে আপনার চ্যানেলে? এখানে শুধু সামাজিক পজিটিভ দিক থাকবে। আজকে কারা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে? আমাদের পজিটিভ বার্তার টিম ছিল, আপনারা সকলে ছিলেন। থ্যাংক ইউ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বর্ধমান। আজ বৃহস্পতিবার 22শে আগস্ট দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় 61তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ সেল্ড ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন হলো শ্রী শ্রী সারদা ফুটবল ময়দানের সাংস্কৃতিক মঞ্চে। 8টি দল নিয়ে খেলা শুরু হলো। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 1 সেপ্টেম্বর। এই খেলা এতটাই জনপ্রিয় যে দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষরা ছুটে আসেন এই খেলা দেখতে। প্রসঙ্গত 1963 সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেবের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে, পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে খেলার শুরু করেছিলেন। এই খেলার শুভ সূচনা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজ যাদব, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আইনজীবী স্বরূপ আচার্য, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ প্রমুখ। প্রসঙ্গত প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তারপর আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুতে শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং অপরাধীরা শাস্তি পাক এই অঙ্গীকারও করছি বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এদিন তিনি আরও জানান, আজকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় শ্রী ঠাকুর সত্যানন্দ সিল ফুটবল টুর্নামেন্টের একটি শুভ সূচনা হয়ে গেল। এটি 61তম সিল টুর্নামেন্ট। শ্রী ঠাকুর সত্যানন্দের তার প্রিয় সন্তান, সন্ন্যাসী সন্তান স্বামী ভূপানন্দ মহারাজের হাত দিয়ে আজ থেকে 60 বছর আগে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলেন। এলাকার মানুষের মধ্যে খেলার প্রচার এবং প্রসার, সম্প্রীতি, সৌহার্দ্য বাতাবরণ তৈরি করার জন্য আজকে তার শুভ সূচনা করলেন আমাদের সঙ্গপিতা পূজ্যপাদ শ্রী গৌরানন্দ মহারাজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আর আজকে যে খেলার পতাকা আমাদের, সেই পতাকা উত্তোলন করলেন পৌরপিতা পীযূষ পাণ্ডে মহাশয়
এবং আমাদের সমস্ত উন্নয়নকে বিডিও সাহেব শ্রী রাজা আতপ মহাশয়। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। আজকে প্রথম খেলায় বর্তমান বিশ্ববিদ্যালয় এবং বার্নপুর ইউনাইটেড ক্লাব অংশগ্রহণ করছে। এখনও খেলা নিষ্পত্তি হয়নি। প্রচুর দর্শক সমাগত হয়েছেন। আগামী 1 তারিখ 1 সেপ্টেম্বর আমাদের চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। মোট 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের টিম অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রান্তের আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই রানার্স এবং উইনার্স ট্রফি এবং 15,000 ও 10,000 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়াও যারা ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে আমাদের প্রত্যেক প্লেয়ারকে পুরস্কৃত করা হবে। যারা খেলা পরিচালনা করছে রেফারি তাদের পুরস্কৃত করা হবে। বিভিন্ন পুরস্কার আমরা চাই এই খেলার মাধ্যমে আমাদের যে যুব সমাজ তারা খেলামুখী হবে, মাঠমুখী হবে, তাদের মধ্যে একটা খেলার প্রতি আগ্রহ সঞ্চার হবে, তাদের স্বাস্থ্য সুন্দর হবে এবং একটা যে যুবকদের মধ্যে যে একটা মাদকের যে আসক্তি, সেই আসক্তিটা দূর হবে, এটি আমার বিশ্বাস। আমরা শোকস্তব্ধ, সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমরা শোকস্তব্ধ। তাই আমরা আমাদের টুর্নামেন্টের শুরুতেই আমরা শোক জ্ঞাপন শোক পালন করেছি এবং সেই বেরিয়ে আত্মার শান্তি কামনা করেছি এবং অপরাধীরা শাস্তি পাক, সেটাও আমরা চাইছি। আপনার নাম? স্বামী সত্য শিবানন্দ মহারাজ, সম্পাদক, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।